যে এই মুহূর্তে মানে আঙ্গুল বাঁকা করেছে মিস্টার ট্রাম্প, নরেন্দ্র মোদিও কিন্তু আর হাউমাউ করে কাঁদেনি। সে পাল্টা ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে বাইডেনের জমানা থেকে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের সঙ্গে একটি টানাপোড়েন যাচ্ছে। তো সেক্ষেত্রে ভারতের যুক্তি যে এখনো পর্যন্ত যদি ধরেন তেল কেনা, রাশিয়ান তেল কেনা, তো সবচেয়ে বেশি তেল কিনছে চীন। তো চীনের বিরুদ্ধে তো আমেরিকা কিছুই করতে পারছে না। তো সেখানে ভারত কিনলে অসুবিধা কী? আমি শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলাম যে বাংলাদেশের অর্থনীতি একদম পাল্টে যেত, একদম পাল্টে যেত। তারপর শেখ হাসিনাকে হয়তো ক্ষমতা ছাড়তে হতো না যদি ওই সময়টাতে রাশিয়ার কাছ থেকে তেল কিনতো এবং আমাদের যে রিফাইনারিগুলো রাশিয়ান তেল রিফাইন করার জন্য উপযুক্ত না। তো রাশিয়া প্রস্তাব দিয়েছিল যে তারা ভাসমান রিফাইনারি, যেটি উইদিন 1 মাসের মধ্যে স্থাপন করা যায়, সেই ভাসমান রিফাইনারির মাধ্যমে এবং আমাদের যে সকল রিফাইনারিগুলো রয়েছে সেই রিফাইনারিগুলো বিএমআরির মাধ্যমে, আর থার্ডলি ভারতে যে রাশিয়ান তেল রয়েছে সেই রাশিয়ান তেলগুলো পাইপলাইনের মধ্যে বাংলাদেশে এনে তারা বাংলাদেশের সঙ্গে একটা কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায়। এবং এই কাজটি যদি বাংলাদেশ করতে পারত, শুধুমাত্র ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক রেখে তারা নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে যদি এই পাইপলাইনের সাথে সংযুক্ত করত, বিশ্বাস করেন বাংলাদেশের অর্থনীতি আজকে এখন যা আছে তার 3 থেকে 4 গুণ হয়ে যেত। আপনি একটু ডাটা নিয়ে দেখেন তো যে এলএনজি এবং পেট্রোলিয়াম খাতে আমরা গত 5 বছরে কি পরিমাণ আমদানি করেছি, এবং সেই আমদানিতে অ্যাটলিস্ট রাশিয়ান তেল আমরা আনলে আমাদের 45% সেভ হতো। আর এই খাতে অন্তত $200 বিলিয়ন, আবার বলছি, এই খাতে অন্তত $200 বিলিয়ন রাশিয়ান সরকার এখানে বিনিয়োগ করত। পুরো বাংলাদেশ যাকে বলা হয় যাকে মানে এমন একটা অর্থনৈতিক জোনে ঢুকে যেত যেখানে আমেরিকাটা হুল ফুটাতে পারতো না। আজ আমরা যে রোহিঙ্গা সমস্যায় ভুগছি, আজ আমরা যে প্রবলেমগুলোতে ভুগছি, এগুলোর একটাও থাকতো না যদি রাশিয়া এখানে আসতো। একই সঙ্গে যদি আমরা সেই শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নিতে পারতো ভারতের সঙ্গে জাস্ট জিত করে আগে রাশিয়াকে আনতো, রাশিয়াকে এনে রাশিয়া যখন বাংলাদেশে উপস্থিত থাকতো তারা সঙ্গে সঙ্গে চীনকে নিয়ে আসতো তিস্তা প্রকল্পে, তাহলে কি হতো, যেভাবে আমেরিকা এবং চীনকে পাকিস্তান ম্যানেজ করছে ঠিক সেইভাবে শেখ হাসিনা পারতো। কিন্তু এই কথাগুলো আমি বলেছিলাম, ওই সাহস তাদের হয়নি ওই মুহূর্তে। যাক, এনিওয়ে, কিন্তু ভারতের এই সাহস হয়েছে। তারা যখন এই ক্রাইসিস হলো, ইউক্রেন ক্রাইসিস হলো, তখন তারা দেখলো যে আফগানিস্তানে কেবলমাত্র মার্কিন অ্যালাইড হওয়ার কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী হওয়ার কারণে তাদের $8 বিলিয়ন, রাষ্ট্রের $8 বিলিয়ন সরাসরি ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত, ওখানে যে সকল ভারতীয় কোম্পানি ছিল আফগানিস্তানে, তালেবানরা ক্ষমতা আসার কারণে তাদের না হলে অন্ততপক্ষে $50 বিলিয়ন প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট, এটা একেবারে পানিতে পড়ে গেছে। তো ভারত যদি ওই সময়টাতে রাশিয়ার তেল না কিনত এবং সেই তেল কিনে তারা বিশ্বের বহু দেশে এখন তারা সেই তেল বিক্রি করছে, করে তারা যে রেভিনিউটা তারা সামাল দিয়েছে, তা না হলে ভারত হয়তো দেউলিয়া হয়ে যেত। মানে ভারতীয় অর্থনীতিতে একমাত্র এই যে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার কারণে, আমেরিকা যে পালিয়ে গেছে, সেই পালিয়ে যাওয়ার কারণে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, মানে সরকারের সরাসরি $8 বিলিয়ন, আর ওখানে বললাম যে অলমোস্ট $50 বিলিয়ন মতো বা $40 বিলিয়ন মতো প্রাইভেট সেক্টরে তাদের লস হয়েছে। এটা ওই মুহূর্তে বেয়ার করতে পারছিল না ইউক্রেন যুদ্ধের কারণে। ইউক্রেন যুদ্ধের কারণে এমনি তারা বিপদে পড়েছিল, তার উপর এটা। তো সেটা তারা রাশিয়ান তেল দিয়ে যেভাবে পুষিয়ে নিয়েছে, এবং ওটার এগেনস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ওই জমানাতে যথেষ্ট কেওয়াজ করার চেষ্টা করেছে, কিন্তু বাইডেন আসলে সাহস পায়নি। কিন্তু এখন যেটা আছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এসেই সে ভারতকে যেভাবে বলছে শুল্ক আরোপ করেছে। তো ভারত যেটা হিসাব করে দেখলো যে আমরা যদি আমেরিকাতে কোনো গার্মেন্টস এক্সপোর্ট না করি বা কোনো কিছু এক্সপোর্ট না করি, তো সেখানে আমাদের যদি এই যত মালগুলো আছে আমরা যদি পানির দামে ইউরোপে বিক্রি করে দেই, অথবা এই উৎপাদনই করলাম না, তাতে আমাদের যে মানে লস হয় তার চেয়ে অন্তত 10 গুণ লাভ হয় যদি আমরা রাশিয়ান তেল কিনি। তাহলে পৃথিবীর যে কোনো বেকুব আছে এই কাজ করে বলেন তো? আপনি দেখেন আমাদের এই গার্মেন্টস সেক্টর আমরা যে ভুলটা করেছি আমেরিকার সঙ্গে,
সেটা হলো যে আমরা শুল্ক ছাড় দেওয়ার জন্য, শুল্ক ছাড় পাওয়ার জন্য তাদের সঙ্গে যে সিক্রেট চুক্তি করার কথা আমরা বলছি বা আমরা শুনছি। তারপরে এই মুহূর্তে আমাদের যে কটা বিমান আছে আমরা চালাতে পারছি না, আবার শুনছি সেখান থেকে আমাদের অস্ত্র কিনতে হবে, সেখান থেকে আমাদেরকে আবার তুলা কিনতে হবে, এরপর 25টি বোয়িং বিমান কিনতে হবে, এরকম নানা রকম। এবং এটা যে কত বড় আত্মঘাতী, কত বড় আত্মঘাতী! আমরা হয়তো দেখা গেল তাদের সেই শুল্ক ছাড় দেওয়ার কারণে আমাদের গার্মেন্টস সেক্টরে যে প্রবৃদ্ধি খুব অল্প, খুব অল্প হবে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা তো এটা বুঝি, এটার দরকারই ছিল না। বরং সরকার যদি এখানে সাবসিডিজ দিত, সাবসিডিজ দিয়ে তারা যদি স্বাধীনভাবে দাঁড়াতে পারতো, একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত। কিন্তু সেটা না করে আমরা যেভাবে নতজানু হয়েছি, তার ফলে কী হলো, এখন দেখুন আমেরিকা বাংলাদেশে তাদের যে দূতাবাস কর্মকর্তা, তাদের মানে প্রাইভেট সিকিউরিটির জন্য, তাদের সিকিউরিটির জন্য তারা আলাদা একটা পুলিশ বাহিনী গঠন করবে আমাদের ভিতর থেকে নিয়ে। এটা শেখ হাসিনার জমানায় কল্পনা করা যেত বলেন তো? শেখ হাসিনার জমানাতে পিটার ডি হাসের সেই পুলিশ প্রোটোকল নিয়ে নিলেন তিনি, এবং পরবর্তীতে নির্দেশনা জারি করলেন যে তোমাদেরকে আর পুলিশ টুলিশ দেওয়া হবে না, বড় যে তোমরা আনসার ব্যাটালিয়ন পেতে পারো, বাট সাবজেক্ট টু পে দ্য ডিউস। এদের বেতন ভাতা, তেল, গাড়ি সব তোমাদেরকে দিতে হবে। এবং আমেরিকা সেটা করতে বাধ্য হয়েছে। এখন সেই যে ঘাড় তেড়ামি, সেই ঘাড় তেড়ামি থেকে এখন আমরা আমেরিকার কদম মোবারক কীভাবে চুম্বন করছি। যে আমেরিকার এখন যে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তার পা সালাম করার জন্য, তাকে তোয়াজ তদবির করার জন্য আমরা কি না করছি। অথচ এই বাংলাদেশে একজন শেখ হাসিনা ছিলেন যিনি হিলারি ক্লিন্টনের ফোন ধরেননি, যিনি মার্কিন রাষ্ট্রদূতকে তার অফিস তো দূরের কথা, কোনো সরকারি অফিসে ঢুকতে দেননি, এবং 5টি বছর ড্যান ডাব্লিউ মজীনা ঢাকার কোনো অফিসে ঢুকতে পারেনি। তাকে বলা হয়েছিল যে তুমি তৃণমূলে গিয়ে কাজ করো, যাও ওই যে আমাদের মৎস্য চাষ হচ্ছে যেখানে, ওখানে যাও, কিংবা মৎস্য প্রজনন কেন্দ্র আছে কয়েকটা, চাঁদপুরে একটা আছে, মহিপুরে একটা আছে, কুয়াকাটাতে, বা ফুলের চাষ হয় সাতক্ষীরাতে, সেখানে দেখে আসো। এবং তাকে সেই কাজটি করতে হয়েছে। এবং তিনি সেখান থেকে এসে তিনি বলতেন বাংলাদেশ, ওইভাবে কীভাবে বলেন, বাংলাদেশ ইজ গ্রোয়িং টু ফাস্টলি, টু ফাস্টলি। আমি এই কথা টেলিভিশনে বলেছিলাম, এবং এই কারণে আমার আমেরিকান যে ভিসা, হোল ফ্যামিলির আমেরিকান ভিসা বাতিল করে দিয়েছে এবং আমাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে হোল ফ্যামিলির সহ। তারপরেও আমার আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আর কখনো সেই 2014 সনের পরে আর কখনো আমেরিকান কোনো অ্যাম্বাসেডার, কোনো লোক, মানে কোথাও দেখা সাক্ষাৎ হলে এদের সাথে কথা বলি নাই। মানে ব্যাপারটা আমার কী দরকার, আমারই মাতৃভূমি, আমি তো এখানে ভালো আছি। আমি 2018 সনের পর থেকে দেশের বাইরে যাই না, কোথাও যাইনি। একটা সময় তো মাসে 4-5 বার যেতাম, তো তাতে আমার কী হতো, তখন আমার কী হতো, বা এখন যাই না, তাতে আমার কী ক্ষতি হয়েছে? কোথাও যাই না, আমার এই দেশে আমারই থাকুক, মরি বাঁচি, এখানেই থাকি। তো এই যে দেশাত্মবোধ, এই দেশাত্মবোধটা শেখ হাসিনার জামানাতে ছিল, দেশাত্মবোধটা ছিল। যাই হোক না কেন, তিনি এক হাতে পাকিস্তানকে, আর এক হাতে চীনকে, আর এক হাতে ভারতকে নিয়ে তিনি যে দাপট দেখানোর চেষ্টা করেছেন। তিনি স্বৈরাচার ছিলেন, ফ্যাসিবাদী ছিলেন, জুলুম অত্যাচার সব কিছু করেছেন। কিন্তু দেখেন, এই যে বাঙালি হিসেবে এখন আমি যেভাবে যার তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ছি, এটা তো তখন ছিল না। নরেন্দ্র মোদী তো দূরের কথা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তিনি কিভাবে কথা বলবেন এটি নিয়ে চিন্তিত। সমস্ত প্রোটোকল বন্ধ করে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শত চেষ্টা করেও কোনো অবস্থাতেই নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎকার পাচ্ছেন না। আর এই বাংলাদেশে একজন শেখ হাসিনা ছিল, যেটা নরেন্দ্র মোদীকে যখন চাইতেন বাংলাদেশে আসতে হতো, যখন চাইতেন ভিডিও কলে তিনি তাকে পেতেন, এবং ছোট ছোট বিষয়ে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে তিনি যে সকল প্রকল্প উদ্বোধন করিয়েছেন, এটা কিভাবে সম্ভব বলেন? এনিওয়ে, তো এটা যেমন আমাদের ছিল, এখন আবার নরেন্দ্র মোদী যেই কাজটি ভারতীয়দের জন্য করছে, সে যেভাবে আমেরিকার নাকে দড়ি পরিয়েছে, যেভাবে নথ পরিয়েছে, যেভাবে কানে দুল পরিয়েছে, তারপরে যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে এখন ঘোরানোর চেষ্টা করছে, আমি মনে করি যে এশিয়া রাজনীতির জন্য, এশিয়া সাবকন্টিনেন্ট রাজনীতির জন্য একটা নতুন যাকে বলা হয় ইতিহাস, এবং সেই ইতিহাসে পার্ট হিসেবে আমরাও আগামীতে আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো যদি ভারত
আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পকে একটা শিক্ষা দিতে পারে।